হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত অধ্যায় 7-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে কিন্তু আমরা অধ্যায় 6টা শেষ করছিলাম, তাই না? তো অধ্যায় 6-এর যারা ভিডিওটা দেখেন না তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এবং চ্যানেলের প্লেলিস্ট আকারে সাজানো আছে, দেখে নিতে পারেন। তারপরে চ্যাপ্টার আপনারা শুরু করতে পারেন। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি। আমাদের মূলত আপনাদের বইয়ে দুইটা ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে। তো এটা হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে আমরা যে ত্রিকোণমিতিটা ব্যবহার করি, সেটা। তো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কি কি পড়বো, আমরা প্রথম দিকে দেখে নিই যে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতিতে আসলে কি বোঝানো হয়েছে। যে আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব নির্ণয় করা শিখছি, তাই না? যে দুইটা বস্তু যদি থাকে, কারণ এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু দেওয়া আছে, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আমরা বের করি সেটা কিন্তু একটা সরল রেখার বরাবর হয়, তাই না? তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব হয়ে থাকে। তো কিন্তু সরলরৈখিক দূরত্ব ছাড়াও আরো এক প্রকার দূরত্ব আছে যেটাকে বলা হয় কৌণিক দূরত্ব। যেমন পাশের চিত্রে একটা ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে, তাই না? এই যে A B C D, এরা সবই হচ্ছে খেলোয়াড়। তো ব্যাটসম্যান হচ্ছে পি বিন্দু বরাবর আছে। তো ব্যাটসম্যান পি থেকে সরাসরি ফিল্ডার A ও B দূরত্ব অতিক্রম করলে, যদি অতিক্রম করে, যেমন পি থেকে যদি আমার বলটা এ ফিল্ডারের কাছে যায় তাহলে আমরা বলবো PA। আবার যদি বি ফিল্ডারের কাছে যায় তাহলে কিন্তু বলবো PB, তাই না? এই যে দেখো, এখান থেকে ব্যাটসম্যান থেকে পি বিন্দু থেকে আমি যদি এ ফিল্ডার পর্যন্ত দূরত্বটা টানি, সেটা কিন্তু একটা সরল রৈখিক দূরত্ব হবে, তাই না? আবার পি থেকে যদি বি বরাবর আমি একটা দূরত্ব মাপতে চাই তাহলে কিন্তু সেটা একটা সরল রৈখিক দূরত্ব হবে, কোনো কৌণিক দূরত্ব কিন্তু হবে না। কিন্তু ব্যাটসম্যান পি কে কেন্দ্র করে রেখে, আমি পিটাকে যদি কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার A এবং B তাদের নিজেদের মতো দূরত্ব মাপতে চায়, মানে এ এখান থেকে এতটুকু দূরত্ব যদি মাপতে চায়, তখন কিন্তু সেটা আর সরল রৈখিক থাকলো না, সেটা কিন্তু হয়ে গেল এই যে দেখো কৌণিক দূরত্ব, যেটাকে আমরা থিটা দ্বারা এখন প্রকাশ করবো। ঠিক আছে? তাহলে পাশের চিত্রে পি এর সাপেক্ষে PA থেকে PB এর অবস্থানের পার্থক্যকেই কিন্তু বলা হচ্ছে কৌণিক দূরত্ব, যেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারতেছি, যে তাদের মধ্যকার যে দূরত্বটা সেটাই কিন্তু কৌণিক দূরত্ব। তাহলে আমরা জেনে বা না জেনে প্রতিদিন বিভিন্ন কাজে কিন্তু কৌণিক দূরত্বটাকে কাজে লাগে। যেমন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান ফিল্ডারের কৌণিক দূরত্ব মাথায় রেখে বলে কিন্তু আঘাত করে এবং রান করে, তাই না? আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো কিন্তু সবসময় বিভিন্ন কৌণিক দূরত্বকে কাজে লাগে। যেমন দেখেন, এই যে আপনার দুইটা হাত যদি একটা স্ট্রেট রাখেন, একটা যদি বাঁকা ভাবে রাখেন, তো দেখেন একটা এদিকে আর একটা এদিকে, তাহলে এদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব সেটা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করছে। আবার ঘড়ির কাঁটা যখন আমরা দেখতেছি, এই যে এটা একটা আর এটা যদি একটা রেখা হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে থিটাটা সেটা হবে কিন্তু তার কৌণিক দূরত্ব। আবার হচ্ছে বিভিন্ন তারা যদি আপনারা দেখেন, এক তারা থেকে আরেক তারার দূরত্ব, তাও কিন্তু সেটা কৌণিক দূরত্বের মধ্যেই পড়বে। এই যে এখানে বলছে যে ঘড়ির কাঁটাগুলো প্রতিনিয়ত কৌণিক দূরত্ব অতিক্রম করতেছে। রাতের আকাশে যখন আমরা একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব পরিমাপ করি, সেটাও কিন্তু মূলত কৌণিক দূরত্ব থাকে। তো এরকম অসংখ্য উদাহরণ তোমরা পাবে যেখানে কৌণিক দূরত্বকে কাজে লাগানো হয়। কোণ পরিমাপের মাধ্যমে আমরা অনেক দূরবর্তী বস্তুর অবস্থান সম্পর্কেও কিন্তু জানতে পারি, তাদের আকার, ঘূর্ণন বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কেও কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে এই অভিজ্ঞতায় আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলাই সমাধান করার চেষ্টা করব। তো আপনাদের বাসায় একটা বাড়ি কাজ রইলো, যেখানে বলছে কি জোড়ায় চিন্তা করে তিনটা উদাহরণ লিখবেন আপনারা কৌণিক দূরত্বের, যেটা আমরা রেগুলার লাইফে ইউজ করি। এই তিনটা বাদ দিয়ে আরো তিনটা কি কি হইতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। অথবা আপনাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমি একটা গ্রুপ খুলে রাখছি, ওখানে কিন্তু আপনারা ডাইরেক্ট কিন্তু ছবি তুলেও কিন্তু ওখানে দিতে পারেন অথবা বলতে পারেন। ঠিক আছে? আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিই। তো কৌণিক দূরত্ব পরিমাপ করার জন্য আমরা ত্রিকোণমিতির জ্ঞানকে কাজে লাগাই, নিচে ধারাবাহিকভাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো এখান থেকে মূলত আমাদের মেইন পড়াটা শুরু। এখানে বলতেছে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। তো একটা রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটা প্রান্তিক অবস্থানে পৌঁছালে একটা কোণ তৈরি হয়। প্রারম্ভিক বিন্দু মানে কি? প্রারম্ভিক কথাটার মানে হচ্ছে শুরু, ঠিক আছে? আর প্রান্তিক মানে হচ্ছে শেষ, কথাটা আপনি একটু মনে রাখবেন। তাহলে প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে ধরেন আমরা একটা বিন্দু দেওয়া আছে, প্রারম্ভিক বিন্দু, এবং সেখান থেকে ঘুরে যদি আমরা একটা প্রান্তিক অবস্থান মানে শেষ অবস্থানে আসি, তাহলেই কিন্তু একটা কোণ তৈরি হবে। যেমন এখানে একটা চিত্র দেওয়া আছে, খেয়াল করেন। পাশের চিত্র অনুযায়ী ও একটা প্রারম্ভিক রশ্মি, এই যে দেখেন, ও থেকে এ পর্যন্ত একটা কিন্তু প্রারম্ভিক মানে শুরুর একটা রশ্মি আমরা ধরে নিছি। তো এই রশ্মিটা যা ও বিন্দুর সাপেক্ষে ঘুরে, মানে এই যে ও বিন্দু, এই বিন্দুটার সাপেক্ষে এই বিন্দুটা, এই রেখাটাই যদি পরবর্তীতে এই অবস্থানে আসে, সেটার নামটা চেঞ্জ হয়ে যাবে কি OP। ছিল ও এই অবস্থানে, কিন্তু সেটা ঘুরে চলে গেল এতটুকু, মানে সেটা এখন নতুন নাম দিছি আমরা ওই রেখাটাই, আগের রেখাটাই নতুন নাম দিয়ে হয়ে গেছে OP। এটা হচ্ছে আমার কি প্রান্তিক রশ্মি, মানে শেষের রশ্মি।
তাহলে এই যে ওপি অবস্থানে পৌঁছালো, তাহলে এওপি একটা কোণ তৈরি হবে, তাই না? এই যে এ ও পি একটা কোণ তৈরি হলো। ধরি এওপি হচ্ছে থেটা, এখানে জিরো কে মানে এই যে এটা যেহেতু শীর্ষ আহ বিন্দু ছিল, শীর্ষবিন্দু কেন, সেটা কিন্তু প্রারম্ভিক একটা বিন্দু ছিল, প্রারম্ভিক রশ্মির প্রথম বিন্দুটাই যেটা সেটা কিন্তু তার শীর্ষবিন্দু। তাহলে ওকে এখানে শীর্ষবিন্দু ধরা হয়েছে। তাহলে ও একে তার আদি রশ্মি বা প্রারম্ভিক রেখা, এবং ওপি কে প্রান্তিক রশ্মি বা প্রান্ত রেখা এখানে বলতে পারতেছি আমরা, তাই না? তাহলে ও এ রশ্মিকে স্থির রেখে ওপি রশ্মি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘোরে তাকেই কিন্তু আমরা বলতেছি কৌণিক দূরত্ব। কথাটা আমি আবার বলতেছি, যে আমি একটা রশ্মি যখন নিছিলাম, তো ও এর রশ্মিটাকে স্থির রাখছিলাম। ও এর রশ্মিটাকে স্থির রেখে ওপি রশ্মিটাকে যদি আমি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘুরাইছি, মানে আরেকটা রশ্মিকে যদি আমি এখান থেকে শুরু করে এখানে নিয়ে গেছি, তাহলে হয়ে গেছে কি, সেটা এখান থেকে এতটুকু যেতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা কিন্তু তার কৌণিক দূরত্ব। তাহলে অর্থাৎ থেটা হলো এখানে তার কৌণিক দূরত্বকে ধরে নিছে, ঠিক আছে? এটা হচ্ছে এখন বলা হয়েছে দুইটা ভিন্ন রেখার কথা, যে আমার আগের একটা রেখা ধরে নিছে ও এ, আর পরের একটা রেখা হচ্ছে ওপি। ও এটাকে আমি যেমনি আছে অমনি রাখবো একদম স্ট্রেট, কিন্তু ওপিটাকে আমি হচ্ছে ও বিন্দু সাপেক্ষে একবার এখানে নিব, একবার এখানে নিব, একবার এখানে নিব, খালি ঘুরাবো। ঠিক আছে? এই ঘুরানোর কারণে তার আগের অবস্থানের সাথে এই প্রত্যেকটা রেখা যেই কোণ উৎপন্ন করবে সেটাই কিন্তু তার কৌণিক দূরত্ব। ঠিক আছে? তাহলে কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কৌণিক দূরত্বকে সাধারণত ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। ও এর রশ্মিকে স্থির রেখে ওপি রশ্মি ও বিন্দুর সাপেক্ষে ঘোরালে বিভিন্ন পরিমাপের কোণ তৈরি হয়, তাই না? যে আমি যে বলছি, এখানে এখানে যদি রেখাটা রাখি, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা এই রেখাটা এদিকে আসলে এখানে একটা কোণ, এরকম করে অসংখ্য কিন্তু কোণ তৈরি হয়। তো শুরুতে যখন ওপি রশ্মি ও এর রশ্মির উপর সমাপাতিত থাকে, যখন দুইটা রশ্মি দেখেন, এখানে একটা রশ্মি ও এ, সেম ওপি রশ্মিটাও যদি এটার উপর সমাপাতিত থাকে, তখন কোণটি কত হবে? 0 ডিগ্রি, কারণ এই রেখাটা তো একজন আরেকজনের উপরে আছে, এই জন্য 0 ডিগ্রি। যদি ওপি রশ্মিটা ও বিন্দুর সাপেক্ষে একবার ঘুরে আসে, আবার ওই রশ্মির উপর সমাপতিত হয়, তখন কোণটা হবে 360 ডিগ্রি। তাহলে একটা জিনিস চিন্তা করেন, কিভাবে 360 ডিগ্রি এখানে ছিল, কিন্তু ওই যে আরেকটা রেখায় ধরেন ও এর উপরেই, এটা যদি আমি ধরি ও এ, এখানে আবার ওপিও শুয়ে আছে, একটা আরেকটার উপর সমাপতিত আছে, তাও কিন্তু 0 ডিগ্রি। কিন্তু এখন বলতেছে এই ওপি রশ্মিটার যদি একবার এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, পুরাটা ঘুরে এরকম এসে আবার যদি এভাবেই শুয়ে পড়ে, পুরাটা ঘুরছে, এই যে একদম পুরাটা ঘুরে এদিকে আসছে, তাই না? তাহলে আসলে কত ডিগ্রি হবে? পুরাটা যদি ঘুরে তাহলে একটা বৃত্তর মতো হয়ে যায়। আমরা জানি বৃত্তের পুরা কোণের মান কত? 360 ডিগ্রি। কিন্তু তাহলে এই যে ঘুরে আসলো পুরাটা কিন্তু 360 ডিগ্রি, তাহলে এটাকে বলতেছে যে এখানে 360 ডিগ্রি। তাহলে অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণনকে 360 দ্বারা ভাগ করলে যে কোণের দূরত্ব হয় তাকে কিন্তু 1 ডিগ্রি ধরা হয়। এই লাইনটা একটু মনে রাখবেন, যে একটা পূর্ণ ঘূর্ণন মানে 360 ডিগ্রি, যেহেতু 360 ডিগ্রিকে যদি আমি প্রত্যেকটা ডিগ্রি ডিগ্রি আকারে ধরতে হচ্ছে, তাহলে আমাকে কি একটা পূর্ণ ঘূর্ণনটাকে 360 দ্বারা ভাগ করতে হবে, তাইলে আমরা 1 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এখন 1 ডিগ্রিকে আবার 60 দ্বারা ভাগ করলে যে কণিক দূরত্ব পাওয়া যায় তাকে আবার 1 মিনিট ধরা হয়। এবং 1 মিনিট থেকে আমি যদি, এই যে 1 ডিগ্রি থেকে 1 মিনিটে যদি যেতে চাই, তাহলে আমাকে 60 দ্বারা ভাগ করতে হয়, ঠিক আছে? আবার হচ্ছে মিনিট থেকে সেকেন্ডে গেলেও আমরা কি জানি, যে 60 দ্বারা ভাগ করতে হয়, তাই না? এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে মেইন কথা হচ্ছে, আপনাকে যদি ডিগ্রি দেওয়া থাকে, ধরেন 1 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি থেকে 1 মিনিটে কিভাবে যাবা? তুমি সেটাকে জাস্ট সিম্পলি 60 দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে? আবার 1 ডিগ্রি থেকে তোমাকে যদি, এবং এই মিনিটটাকে কিন্তু আমরা এখন একটা নতুন দাগ দিব, সেটা হচ্ছে একটা সিঙ্গেল এরকম দাগ, ঠিক আছে, প্রাইমের মতো। এখন 1 ডিগ্রি থেকে যদি মিনিটে যাইতে বলে, তাহলে আমরা কি করি? আমরা অবশ্যই সেটা হচ্ছে কি 3600 দ্বারা ভাগ করবো, দুইবার 60 দ্বারা ভাগ করব, সেটা চলে যাবে কিসে? সেকেন্ডে চলে যাবে, এবং সেটা ডাবল প্রাইম। ঠিক আছে? মূলত ধরে নেন ডিগ্রিটা আসলে একটা ঘন্টা, ঘন্টা থেকে আমি জাস্ট মিনিটে যাচ্ছি, আর হচ্ছে সেকেন্ডে যাচ্ছি, ঠিক আছে? নর্মাল। তো তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসার দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘড়ির গুলোর কাঁটাগুলো অনবরত করতেছে, এবং কাঁটাগুলো বারবার কিন্তু 12টার উপরে ঘুরে আসতেছে, তাই না? প্রতি ঘন্টায় কিন্তু 12-র উপর ক্রস করে যাচ্ছে। তো যদি ঘড়ির কেন্দ্র থেকে 12-র দিকে একটা প্রারম্ভিক রশ্মি কল্পনা করি, তাহলে এই কাঁটাগুলো কতটা কণিক দূরত্ব অতিক্রম করছে তুমি কি বলতে পারবা? কাঁটাগুলো একবার ঘুরে 12টা বরাবর আসে, সেটা যদি 360 ডিগ্রি অতিক্রম করে আরেকবার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে কি হবে? 360 খালি বাড়তে থাকবে, তাই না? 360 মানে দুইবার ঘুরলে 360 প্লাস 360, তিনবার ঘুরলে 300, তিনবার 360, এভাবে। তো এইভাবে প্রতিটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে 360 ডিগ্রি যোগ হবে শুধু। তো সুতরাং আমরা দেখতেই পাচ্ছি কৌণিক দূরত্বের ক্ষেত্রে কোণের পরিমাপ 360 ডিগ্রির বেশি হতে পারে, অর্থাৎ ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রির বেশিও কিন্তু হতে পারে।
ঠিক আছে, কিন্তু জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা কিন্তু 360-এর বেশি কিন্তু ক্যালকুলেশন করি না। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু আবার আমরা এটা করি। যেমন ঘড়ি কাঁটার ক্ষেত্রে একটু আগে কি বলতেছিল, যে ধরেন এটা যদি একটা আমাদের প্রারম্ভিক মানে শুরুর রশ্মি হয় তাহলে, এবং এখান থেকে ঘড়ির যে মিনিটে কাটা এটা ঘুরে আবার কিন্তু সেই মিনিটে আসতেছে একবার 360, আবার ঘুরে 2 ঘন্টা হলে আবার এখানে আসতেছে, 3 ঘন্টা হলে আবার এখানে মিনিটে কাটা ঘুরতেছে, এবং প্রতিনিয়ত কিন্তু ঘুরতেই আছে, তাই না? অনেকবার, লাখ কোটি বার ঘুরতেছে প্রতিনিয়ত। তো এখানে একটা জোড়ার কাজ দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, যে পাশে চিত্রে পৃথিবীর কেন্দ্র থেকে এ আর বি দুইটা স্থানে কৌণিক দূরত্ব, এই যে দেখেন এ আর বি দুইটা স্থানে কৌণিক দূরত্ব কত ডিগ্রি বলে দিচ্ছে, 15 ডিগ্রি। এবং সেটাকে কিসে নিয়ে যেতে বলছে আমাকে, সেকেন্ডে নিয়ে যেতে বলছে, একদম শর্ট কোশ্চেন একটা। শর্ট কোশ্চেন কিভাবে করে আমরা একটু এখানে করে ফেলি, যে আমাদের 15 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ডিগ্রি থেকে সেকেন্ডে কিভাবে যেতে হয় বলেন তো। আমি বলছিলাম যে জাস্ট ডিগ্রিটাকে কত দ্বারা ভাগ করে দিবেন, মানে 15 ডিগ্রিটাকে 3600 দ্বারা ভাগ করে দিলেই কিন্তু সেটা সেকেন্ডে চলে যাবে। ঠিক আছে, এই এটা আমরা ডাবল প্রাইম দিব, এটা আপনারা ক্যালকুলেটর করবেন, যেটা আসে মানে পয়েন্টে আসবে, পয়েন্টে যেটা আসবে ওটাই কিন্তু সেকেন্ডে চলে গেল। ঠিক আছে, একদম ইজি। তো এরপরের টপিকটা দেখেন, এবার হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক কোণ। এতক্ষণ তো আমরা কৌণিক দূরত্ব বিভিন্ন কোণ সম্পর্কে জানছি, কিন্তু এবার আমরা দেখবো ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণের কি কাজ। তো সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন ধনাত্মক ঋণাত্মক সংখ্যা আছে, আমরা বিভিন্ন সংখ্যা বলতে পারি, -1 একটা সংখ্যা, +2 একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে এরকম। তেমনি কৌণিক দূরত্বের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক কোণ আছে। যদি প্রান্তিক রশ্মি ওপি হয় এবং পারমাণবিক রশ্মি ও এর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাহলে সেই থেটাটাকে আমরা বলবো ঋণাত্মক কোণ। সিম্পলি যদি বলি, এখানে অক্ষয়কে নিবেন, দেখেন ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে, আমরা কিন্তু দেখি ঘড়ির কাঁটা এভাবে ঘুরে, তাই না, এদিকে ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, উল্টা দিকে। তো জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যদি ঘড়ির কাঁটার দিকে কোনো কিছু ঘোরে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। আর ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরলে আমরা সেই কোণটাকে ধরবো পজিটিভ। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের জানা লাগবে। তো আবার যদি প্রান্তিক রশ্মি ওপি এবং পারমাণবিক রশ্মি ও এর সাপেক্ষে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে, তাহলে সেটা ধনাত্মক কোণ, যেটা বললাম যে বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক, দিকে ঘুরলে ঋণাত্মক। তো এখানে পাশে দিতে কিন্তু এটাই বোঝানো হয়েছে, যে এখানে কিন্তু তোমার প্রারম্ভিক রশ্মি ছিল ওএ, এবং ওএ ওএ থেকে ওপি গেছে, তাহলে দেখেন এই যে কোনটা তীর চিহ্নটা কোন দিকে দেখেন তো, উল্টা দিকে ঘুরতেছে, তাই না? ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে হলে তাহলে সেটা পজিটিভ কোণ, অবশ্যই পজিটিভ। আর ঘড়ির কাঁটার দিকে দিকে কিভাবে ঘুরে দেখেন তো, এই যে নিচের দিক থেকে, মানে উপরে থেকে নিচের দিকে যাবে। আর ধনাত্মক হলে উপরের দিকে বামে যাবে। নিচে যদি এভাবে ঘুরে তাহলে সেটা হবে নেগেটিভ। আমাকে যদি ঋণাত্মক কোণ দেওয়া থাকে, আমি অক্ষ থেকে ঘুরবো কিভাবে, নিচের থেকে কাউন্টডাউন শুরু করবো, এভাবে ঘুরবো। আর যদি পজিটিভ দেওয়া থাকে, পজিটিভ দেওয়া থাকলে আমরা উপর থেকে এভাবে নিচের দিকে আসবো। ঠিক আছে, তাহলে এখন যদি প্রান্তিক রশ্মি ওপি ঘড়ির কাঁটা বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে 360 ডিগ্রির বেশি ঘুরে, তখন কোনটা 360 ডিগ্রির বেশি কিন্তু হয়, আমরা সেটাকে পাশে চিত্রের মতো উপস্থাপন করতে পারি। প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে 360 ডিগ্রির বেশি কোণ দেখা যায়, যেমন স্পাইরাল গ্যালাক্সি, লতা জাতীয় গাছের হাত ইত্যাদি। তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে 360 ডিগ্রি বেশি কোণ উৎপন্ন হয়? তোমরা বাসায় এটা ফিল আপ করার চেষ্টা করবে। যেমন এখানে আমরা দেখি যে 360 ডিগ্রি কিভাবে বেশি হইলো। এখন একটা জিনিস চিন্তা করেন, ধরেন এই যে এটা যে ছিল, তো এখান থেকে ধরো পজিটিভ কোণ, ঠিক আছে, 360 ডিগ্রি প্লাস থিটা কি হয়, মানে কি, আমি যদি এখান থেকে শুরু করি যাত্রাটা, তাহলে 90 ডিগ্রি, মানে প্রত্যেকটা ভাগ কিন্তু 90 ডিগ্রি, চতুর্ভাগের প্রত্যেকটা ঘর কিন্তু 90 ডিগ্রি, তো 90, 90, 180, তারপর 270, তারপর 360, 360-এর মানে একবার ঘুরে ফেলছি আমি। এখন একবার ঘুরে যদি আবার যাত্রা শুরু করি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে 360 ডিগ্রি প্লাস থেটা। এই জন্য ওরা কোনটা দেখেন কিভাবে ঘুরেছে, এভাবে ঘুরে এতটুকু আসছে। এটা হচ্ছে কি 360 ডিগ্রি প্লাস থেটা। 360 ডিগ্রি যদি হয়, তাহলে তার প্রারম্ভিক রশ্মি কি হবে, প্রারম্ভিক রশ্মি আর প্রান্তিক রশ্মি সমাপাতিত হবে। আমরা একটু আগে কিন্তু দেখছিলাম যে 360 ডিগ্রি যদি হয় তাহলে একদম শুয়ে থাকে, কিন্তু 360 ডিগ্রি থেকে যখন বেশি হবে তখন কোনটা কি হবে, এই যে এই রেখা প্রান্তিক, তার যে শেষের রেখাটা সেটা এতটুকু বাড়বে, 360 থেকে একটু উপরে যাবে। তো এটাই হচ্ছে 360 ডিগ্রি বেশি কোণ। আর 360 ডিগ্রির আহ যদি -360 ডিগ্রির কথা বলি, তাহলে কিভাবে আমরা চিন্তা করব, তাহলে হচ্ছে আমরা যেহেতু নিচের থেকে কাউন্ট ডাউন করি, নিচের থেকে একদম ঘুরে এসে একেবারে এতটুকু পর্যন্ত কি, আবার 360, -360, তো -360 থেকে আমি আরেকটু মাইনাসে যেতে যাচ্ছি, তাই না? তার মানে কি, একটু নিচে আসবে, তার মানে রেখাটা এভাবে হবে, তাই না? তার প্রান্তিক যে শেষের রেখাটা তাতে এরকম ভাবে হবে। 360 পর্যন্ত তো আমি আসছি, ঘুরে আসছি, তাই না? 360 থেকে নিচের থেকে ঘুরে আমি এতটুকু পর্যন্ত সেম জায়গায় আসছি, আসার পরে আরো মাইনাস কতটুকু যেতে যাচ্ছে, ধরো -30 যেতে যাচ্ছি, তাহলে সেটা হবে, আমরা বলবো এটা কিন্তু এভাবে লেখা যায় -360 ডিগ্রি আবার মাইনাস থেটা।
এই যে 360 ডিগ্রি পর্যন্ত তো মাইনাস ঘুরে আসছি, আবার মাইনাস থেটা পর্যন্ত আরো গেছি। তো এটাকে জাস্ট মাইনাস কমন নিয়ে ওরা এই যে এইভাবে প্লাস আকারে দেখাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। প্রথম দিকে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু জিনিসটা একদম ইজি। ওকে। আচ্ছা, এখানে আপনাদের জন্য একটা দেওয়া আছে বাড়ির কাজ, যে জ্যামিতিক রুলার আর চাঁদা ব্যবহার করে আপনারা 200 ডিগ্রি আঁকবেন, আর হচ্ছে -230 ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি জ্যামিতিক আর ত্রিকোণমিতিক কোণ। যে আমরা নর্মালি কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কি জানি যে দুই রকমের কোণ হওয়া সম্ভব, তাই না? একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতি থেকে আমরা জানি যে দুইটা ভিন্ন রশ্মি যদি একটা বিন্দুতে মিলিত হয় সেখানেই কিন্তু একটা কোণ উৎপন্ন হয়। যেমন এটার ক্ষেত্রে দেখেন, ও একটা রশ্মি, ও বি একটা রশ্মি, তারা তারা মিলিত হয়েছে কোন বিন্দুতে? ও বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। এটা হচ্ছে জ্যামিতিক কোণ। এখানে ও এ আর ও বি রশ্মি দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে, ফলে ও বিন্দুতে একটা এ ও বি কোণ তৈরি করে ফেলছে, এবং এই এ ও বি কোণটাই কিন্তু জ্যামিতিক কোণ। ঠিক আছে। তাহলে এ ও বি কোণ পরিমাপের ক্ষেত্রে সবসময় ধনাত্মক বিবেচনা করা হয়, জ্যামিতিক কোণের ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস কোণটাকে বিবেচনা করি না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস দুইটাই কিন্তু আমরা কাউন্ট ডাউন করি। ঠিক আছে। তো ফলে জ্যামিতিতে কোণের আলোচনায় 0 থেকে 360 ডিগ্রি বা 4 সমকোণ পর্যন্তই কিন্তু সীমিত আছে জ্যামিতিক কোণে। 360 ডিগ্রি, 360 ডিগ্রি বেশি কিন্তু আমরা ক্যালকুলেশন করি না কিসের ক্ষেত্রে? জ্যামিতিক কোণের ক্ষেত্রে। কিন্তু অন্যদিকে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা অন্যরকম, যে ওই রশ্মিকে স্থির রেখে আমি যদি ওপি কে যতবার ঘুরাবে, মানে যতবার ঘুরাবো সেটা কিন্তু 360 ডিগ্রি বেশি হইতে পারে। এই যে ও এর রশ্মি বরাবর ছিল, সেটাকে ওপি পর্যন্ত আসছে, এবার এদিকে আসছে, এদিকে আসছে, ঘুরে 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 যদি এদিকে আসি, সেম বিন্দুতে আসে 360 হলো, আমি আবার ঘুরাইতে পারি, আবার 360 দিতে পারি, তার মানে কি এটা 360 থেকে ক্রস করে আরো বেশি হয়ে গেছে, তাই না? এটা কিন্তু বেশিও হতে পারে। তো এই জন্য বলতেছে থিটা এখানে কি, এওপি একটা ত্রিকোণমিতিক কোণ, এবং অবশ্যই সেটার একটা দিক এরকম ভাবে দিয়ে দিতে হয়, ধনাত্মক হলে এদিকে, ঋণাত্মক হলে নিচের দিক। ওকে। তাহলে এটি একটা ধনাত্মক কোণ, কারণ ওপি রেখা প্রান্তিক রেখা ও এর সাথে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে থিটা কোণ তৈরি করছে। যে বিপরীত দিকে যদি হয় তাহলে কিন্তু সেটা আমার কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে প্লাস মাইনাস বুঝবো কিভাবে? ঘড়ি কাঁটার দিক এবং ঘড়ি কাঁটার অপোজিট দিক, এই দুটা জিনিসকে চিন্তা করে। ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখি কি বলছে, যে 120 ডিগ্রি আপনাদের রাখতে বলছে, যে জ্যামিতিক কোণ আঁকতে বলছে, এবং জ্যামিতিক কোণ আঁকলে কিন্তু অনেকটা এরকম হবে, যে 120 ডিগ্রি অনেকটা এই যে এরকম হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এখানেই শেষ। তো একই পরিমাপের একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ, মানে 120 ডিগ্রি আপনি একবার ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আঁকবেন। যে 120 ডিগ্রি কিভাবে আঁকবা, যে দেখো এখান থেকে যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, ফার্স্টে আমরা পজিটিভের জন্য বের করতেছি, তাহলে আমরা অবশ্যই কাউন্টডাউন শুরু করতে উপর থেকে। তাহলে উপর থেকে 90 গেলাম, তারপরে ধরো 120-এর জন্য আর কত লাগে, 30, তার মানে এই যে এতটুকু। তাহলে প্রান্তিক রশ্মিটা কতটুকু হবে, এই যে এটা। ঠিক আছে, এটা হবে আমার থেকে, যেহেতু এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, তার মানে এটা কি 120। আর যদি মাইনাসের ক্ষেত্রে বলি, মাইনাসের ক্ষেত্রে কিভাবে হবে? মাইনাসের ক্ষেত্রে কিন্তু নিচের থেকে হবে এবং ঘড়ির কাঁটার দিকে হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে আমি 90 পর্যন্ত আসলাম, আসার পরে এই যে এই জায়গাটা হবে 120, এতটুকু, এই থেটাটা হবে -120। ঠিক আছে, নিচের দিকে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানটা কি জিনিস, তাই না? স্ট্যান্ডার্ড জিনিসটা আসলে কোনটা, যে যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে, মানে হচ্ছে 2 ডাইমেনশনে, কিন্তু মানে হচ্ছে এক্স আর ওয়াই অক্ষে কিন্তু বসাইতে পারি। যদি কোনো একটা ত্রিকোণমিতিক কোণ থেটাকে এক্স ওয়াই সমতলে এমন ভাবে স্থাপন করা হয় যে কোণটা শীর্ষবিন্দু ও তে এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে, তবেই কিন্তু ওই কোণকে আমরা কোণের আদর্শ অবস্থান বলতে পারি। এখন পাশের চিত্রে যদি খেয়াল করেন, যে এখানে কিন্তু একটা ত্রিকোণমিতিক কোণ দেওয়া আছে থেটা, এবং সেটার প্রারম্ভিক রশ্মি মানে শুরুর রশ্মি কোণটা দেখেন তো, ও এক্স না, সরি ও এক্স না, এটা হচ্ছে ও এ। ঠিক আছে, ও এ, এটা হচ্ছে তার শুরু রশ্মি। তাহলে এই শুরু রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকে মানে পজিটিভ দিকে আছে, তাই না? তা ধনাত্মক দিকে থাকলেই সেটা হয়ে যাবে কি, কোণের আদর্শ অবস্থান। এবং তার প্রান্তিক অবস্থান যেখানে ইচ্ছা থাকতে পারে, যেমন এখন এখানে ওপি অবস্থায় আছে, এটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, নিচেও থাকতে পারে। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। আমাকে দেখতে হবে যে প্রারম্ভিক রশ্মি মানে শুরু রশ্মিটা কি অবস্থানে আছে, এক্স অক্ষের ডান দিকে আছে কিনা। ঠিক আছে। এরপরে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তাহলে দেখলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখেন বলছে কি, 1 নম্বর চিত্রে আমরা দেখতেছি যে যেহেতু এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তার মানে কি এটা একটা পজিটিভ কোণ, এবং তার প্রারম্ভিক রশ্মি এখানে যদি আমরা ধরে নিই ও এক্স টাকে যদি ধরি, তাহলে ও এক্স টা কিন্তু ধনাত্মক দিকে আছে এক্স অক্ষে, তাই না? এবং প্রান্তিক রশ্মি যেখানে থাকুক না কেন, কিন্তু তার শুরুর যে রশ্মিটা সেটা কিন্তু এক্স অক্ষে ধনাত্মক দিকে 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 আছে, এই জন্য তাকে কোণের আদর্শ অবস্থান বলতেছে। সেম কিন্তু দেখেন এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম, কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু সেম না। এই দুইটার ক্ষেত্রে কেন সেম না দেখেন তো। এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে তার প্রারম্ভিক রশ্মি কি কোথায় আছে দেখেন তো, এটা থেটা, থেটা কোনটা,
এই যে এটা যদি চিন্তা করি তাহলে কিন্তু তার বামে আছে, এক্স অক্ষের বাম দিকে আছে, তার মানে সেটা কিন্তু ঋণাত্মক অবস্থান। ঋণাত্মক অবস্থানে থাকার কারণে সেটা কিন্তু আদর্শ অবস্থান হবে না। আবার এটার ক্ষেত্রেও সেম, দেখেন ঋণাত্মক দিকে আছে, এটা কিন্তু আদর্শ অবস্থানে হবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যদি আসি যে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক কোণ, কিভাবে বিভিন্ন চতুর্ভাগে আমরা ত্রিকোণমিতিক কোণগুলোকে উপস্থাপন করতে পারি। যেমন দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স ওয়াই সমতলকে চারটা অংশে ভাগ করা হয় অলরেডি কিন্তু। আমরা কিন্তু এক্স অক্ষে যে আমি যখন আঁকছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে এখানে কিন্তু চারটা ভাগ, চারটাই কিন্তু 90 ডিগ্রি। এই চারটা ভাগের কোনটা কোন ভাগ এটা সম্পর্কে আমরা এখন জানবো। যে প্রথম চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এদের কিন্তু নাম আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বলা হয়। তো এটা কিভাবে ঘুরে সবসময় মনে রাখবেন, এটা কিন্তু ফার্স্ট চতুর্ভাগ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ। ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কিন্তু নামকরণ গুলো করা হয়েছে। ঠিক আছে, উল্টা দিকে, মানে 1 2 3 4 এইভাবে কিন্তু হয়েছে, জাস্ট এটা মনে রাখবেন। এখন এটা এর ভিতরে কি বলছে, চতুর্ভাগের ভেতরে অবস্থান করলে, দেখুন দেখেন, এই চারটা চতুর্ভাগের ভিতরে যদি কোনো কোণ অবস্থান করে সেটাই হয়ে যাবে কোয়াড্রেন্ট কোণ। কিভাবে কোয়াড্রেন্ট কোণ দেখেন, আমি একটা উদাহরণ দিতেছি। যে আমি চতুর্ভাগটা আঁকলাম, এখন ধরেন তার প্রারম্ভিক রশ্মি ছিল এটা আর প্রান্তিক রশ্মি এটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তার থেটা কোণটা, এটা একটা কোয়াড্রেন্ট কোণ। ঠিক আছে, আবার যদি এখানে হইতো এটা একটা কোয়াড্রেন্ট কোণ, এখানে হইলে একটা কোয়াড্রেন্ট কোণ, এখানে একটা, এখানে হইলে, মানে চতুর্ভাগের যে কোনো জায়গায় একটা হলেই সেটা হয়তো, তাকে কোন কোণ বলা হয়, কোয়াড্রেন্ট কোণ বলা হয়। কিন্তু অক্ষের উপরে অবস্থান করলে তাকে বলা হয় কোয়াড্রেন্টাল কোণ। এখন ধরেন এমন একটা কোণ পাইছি আমি, যে ধরেন এরকম একটা ছিল, ধরেন তার পারমিক রশ্মি ছিল এদিকে, কিন্তু প্রান্তিক রশ্মি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই এতটুকু পুরোটা, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি, কোয়াড্রেন্টাল কোণ। সেটা কিন্তু এই যে এক্স অক্ষর উপরে হইতে পারে, ওয়াই অক্ষর উপর হইতে পারে, নিচে হইতে পারে, ডানে হইতে পারে। মানে মূলত এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর উপর যদি কোনো কোণ পড়ে যায়, অবস্থান করে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্টাল কোণ। ঠিক আছে, এখানে জাস্ট চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা উদাহরণ দেখি। যে আদর্শ অবস্থানে একটা কোণ দিয়ে দিচ্ছে আপনাকে 210 ডিগ্রি, কোণটার প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে আমাদের বের করতে হবে, যে 210 ডিগ্রিটা কোন চতুর্ভাগে পড়ছে। আসে আমি একটু করার চেষ্টা করি। যে আমরা জানি ফার্স্টে দেখতেছি এটা কি পজিটিভ না নেগেটিভ কোণ, অবশ্যই দেখতেছি ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ হলে কিভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে এটাকে আমরা যদি দেখি, এই যে এতটুকু আসলে 90, 90 প্লাস 90, 180, তার মানে 180 আর কত লাগে, 190, 200, 210, 30 ডিগ্রি লাগে। তাহলে 30 ডিগ্রির জন্য আমাকে আরেকটু এই ঘরে যাইতে হবে না? তাহলে এই যে এই ঘর পর্যন্ত এসে কিন্তু আমাকে থামা লাগছে, তার মানে এটা কোন চতুর্ভাগে পড়ছে, 1 2 3 নম্বর চতুর্ভাগে এসে থামছে, তার মানে এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তাই না? এই যে তৃতীয় চতুর্ভাগে এটা কিন্তু পড়ছে। এটাকে আপনারা ভাঙায় নিতে পারেন। 210কে ওরা কিভাবে ভাঙাইছে, ওই যে 180 প্লাস 30 এভাবে ভাঙাইতে পারো, অথবা তুমি কিন্তু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি এভাবে কিন্তু যেতে পারো। ঠিক আছে, যে কোনো একটা ফলো করলেই হবে। ওকে, এভাবে কিন্তু লেখা যায়। আপনারা জাস্ট এটা দেখবেন যে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে করে জাস্ট পড়ে নিবেন, আমি কিন্তু বেসিকটা এখানে বলে দিছি। এখন সেম জিনিসটাকে যদি আমি মাইনাস ডিগ্রি হইতো তাইলে কি হইতো, এটা যদি মাইনাস হতো তাহলে আমরা কোন চতুর্ভাগে থাকতো, তাহলে আসেন একটু আঁকার চেষ্টা করি। যেহেতু এখানে দেখতেছি মাইনাস, তার মানে অবশ্যই নিচের থেকে শুরু হবে, ঘড়ি কাঁটার দিকে হবে। দিকে যদি হয় তাহলে সেম 90, 90, 180 এই চতুর্ভাগে এসে থামছে, তার মানে এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তাই না? দেখেন তো আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। এই যে দ্বিতীয় চতুর্ভাগে এসে থামছে। ওরা কিন্তু সেম ভাবে যে 210কে কিন্তু ভাঙাইছে, -180, -30, যে মাইনাস, এই যে দেখেন নিচের থেকে যেহেতু শুরু করতেছি -180 পর্যন্ত আসছি, আরো -30 পর্যন্ত যদি যায় তাহলে হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে সেটা পড়বে। ঠিক আছে, এবং অবশ্যই সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, কারণ মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস হলে ঘড়ির কাঁটার দিকে। তো আপনাদের একটা বাড়ির কাজ থাকলো, যে আপনারা হচ্ছে এই 130, 400, -200, 700 পর্যন্ত সেগুলো হচ্ছে সেম নিয়মে দেখবেন যে কোন চতুর্ভাগে পড়ছে। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন, অথবা হচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ডাইরেক্ট কিন্তু ছবি তুলে বলতে পারেন যে কোনটা হয়েছে কিনা, আমি কিন্তু সেখানে চেক করে দিব। ওকে, এবার আসেন হচ্ছে কোটার্মিনাল কোণ। আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে কোটার্মিনাল কোণ কি জিনিস সেটা একটু বুঝা। দুইটা কোণ সম্পর্কে কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি, একটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ আর একটা হচ্ছে কোয়াড্রেন্টাল। এবার আমাকে দেখতে হবে কোটার্মিনাল মানে কি। আদর্শ অবস্থানে দুইটা ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, কোন দুইটাকে কোটার্মিনাল কোণ বলে। প্রান্তিক রশ্মি কোনটা, শেষ রশ্মি। এমন দুইটা কোণ তুমি নিয়ে নিছো যে দুইটা কোণের শেষ রশ্মিটা একই দুইজনেরই, সেটাই হবে কোটার্মিনাল। যেমন একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। যেমন 30 ডিগ্রি আর হচ্ছে -330 ডিগ্রি, কোটার্মিনাল কোণ বলতেছে ওরা। কিভাবে, আসো আমরা আঁকি। ওদেরটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু আমি এখানে আলাদাভাবে একে বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্টে আঁকবো আমরা ধনাত্মক কোণ 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায় পড়বে, এটা হচ্ছে আমার যদি প্রান্তিক রশ্মি হয়, আমি ধরলাম এ আর ও, ও আমার প্রান্তিক রশ্মি। ঠিক আছে, তাহলে এখন 30 ডিগ্রি এখানে হবে, তাই না? এটা হচ্ছে পি, এটা কিন্তু তার প্রান্তিক রশ্মি 30 ডিগ্রির জন্য। যেহেতু এটা এদিক থেকে এদিকে গেছে, যে ধনাত্মক কোণ,
ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এটাকে আমরা বলবো 30 ডিগ্রি। ক্লিয়ার? তো এটার প্রান্তিক রশ্মি কোণটা ওপি। এখন -300 330 ডিগ্রি যদি আমি এই ছবিতেই বসাইতে চাই, কিভাবে বসাবো? নিচের থেকে শুরু করতে হবে। তার -330 মানে কত? এই যে এখান থেকে শুরু করতেছি, 90, 90, 180, 270 আর 60। 60 পর্যন্ত আইসা দেখবেন যে এই যে এই রেখাতে এসে থামতে হবে, সেম রেখাতে এসে থামতে হবে। এটা হবে -330 ডিগ্রি। তাহলে আমরা দেখতেছি -330 ডিগ্রির ক্ষেত্রে তার প্রারম্ভিক রশ্মি ও এ ছিল, কিন্তু সে প্রারম্ভিক রশ্মি ও এ থেকে ঘুরে তার প্রান্তিক রশ্মি ওপিতেই, মানে হচ্ছে 30 ডিগ্রির জন্য যে প্রান্তিক রশ্মি ছিল, 330 ডিগ্রির জন্য সেম প্রান্তিক রশ্মিতে এসে সে থামছে। তার মানে এই দুইটা কোণ পরস্পরের কি, কোটার্মিনাল কোণ। ঠিক আছে? কোটার্মিনাল কোণ হইতে হইলে কিন্তু অবশ্যই দুইটা কোণ দরকার আছে, একজন আরেকজনের কোটার্মিনাল কোণ। সেম ভাবে 390 ডিগ্রি আর 30 ডিগ্রিও কিন্তু কোটার্মিনাল কোণ। কিভাবে? আমরা আবার আঁকি, যে আমাকে ফার্স্টে 390 ডিগ্রি প্লাসে রাখতে হবে, তাই না? প্লাসে রাখতে হলে তাহলে আমরা এই যে একদম একদম এতটুকু পর্যন্ত যদি ঘুরে আসি, 360, 360-এর পরে আবার এদিকে আসলাম, তাই না? তাহলে কি হয়ে যাবে? 360, ও না সরি, 360 + 30 লাগবে, তাই না? তাহলে 360 পর্যন্ত আমরা এখানে আসছি, যে এখান থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসছি। আবার যদি একটু এদিকে 30 ডিগ্রি আসে, তাহলে দেখতেছি আমরা এটা এখানে এসে থামবে। এটা হচ্ছে 390 ডিগ্রি, একদম টোটাল ঘুরে আসছে 390 ডিগ্রি। এখন যদি আমি শুধু 30 ডিগ্রি আঁকি, তাহলে কি হবে বলেন তো? যে আমার প্রারম্ভিক রশ্মি ছিল এটা 30 ডিগ্রি, যদি আমি শুধুমাত্র এই যে এতটুকুর জন্য আঁকি, তাও দেখতেছি আমার প্রান্তিক রশ্মি ওপিতে কিন্তু থামতেছে। যে 30 ডিগ্রির জন্য প্রান্তিক রশ্মি ওপি, আবার হচ্ছে 390-এর জন্য আমি যখন ঘুরে আইসা এখানে থামতেছি তখনও দেখতেছি ওপি। তার মানে এই দুইটা পরস্পরের কি, কোটার্মিনাল কোণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে একটা এইচডব্লিউ আপনাদের দেওয়া থাকলো যে 40 ডিগ্রির আপনারা তিনটা ধনাত্মক আর তিনটা ঋণাত্মক কোটার্মিনাল কোণ আপনারা বের করবেন। যে তো 40 ডিগ্রির জন্য ধনাত্মক আপনারা দুইটাও করতে পারেন, সমস্যা নাই, বা একটা করলেও চলবে। 40 ডিগ্রির জন্য আরেকটা আপনারা কোটার্মিনাল ধনাত্মক কোণ বের করবেন, আবার আরেকটা ঋণাত্মক কোণ বের করবেন 40 ডিগ্রির জন্য। ঠিক আছে? তো আজকে আপনাদের পড়া এতটুকু পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা কোণের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক অনুপাত থেকে শুরু করব। যদি আজকের ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর যদি না বুঝেন, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করা আছে। তো যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।